আমার স্নেহের নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি। নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে ইতিপূর্বে আমরা 4টে অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি। আজ আলোচনা করব পঞ্চম অধ্যায়, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে 20 শতকে ইউরোপ। ইতিপূর্বে যে 4টে অধ্যায় আমরা আলোচনা করেছি, প্রত্যেকটি অধ্যায়ে তার একক এবং উপ এককগুলি সম্পর্কে আমরা পরপর আলোচনা করেছি। এই অধ্যায়ের ক্ষেত্রেও আমরা একক এবং উপ এককগুলি নিয়ে আলাপ আলোচনা করব। প্রথমে দেখে নিই যে এই অধ্যায় অর্থাৎ 20 শতকের ইউরোপের এই অধ্যায়টিতে কটি একক রয়েছে এবং সেই এককগুলির কি কি উপ একক রয়েছে, আমরা প্রথমে এই জিনিসটা দেখে নেব। তাহলে চলো, 20 শতকের ইউরোপ। 20 শতকের ইউরোপে প্রথম 3টি এককের কথা বলা হয়েছে। কী কী 3টে একক? রাশিয়া, জারতন্ত্র থেকে সমাজতন্ত্র; দ্বিতীয় একক প্রথম বিশ্বযুদ্ধ ও তার পরবর্তী ঘটনাবলীর পরিচয়; এবং তৃতীয় একক উগ্র জাতীয়তাবাদ। এই 3টি এককের উপরে আমরা আলোচনা করব। প্রথম একক সেটা হচ্ছে জারতন্ত্র থেকে সমাজতন্ত্র, অর্থাৎ রাশিয়ায় রোমানভ রাজবংশ, অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগ, যখন রোমানভ রাজবংশ এখানে শাসন করত, সেই রোমানভ রাজবংশের মিখাইল রোমানভ, যিনি এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন, 300 বছরেরও বেশি সময় ধরে রাশিয়ায় এই রাজবংশ অর্থাৎ রোমানভ রাজবংশ শাসন করেছিল। এক্ষেত্রে রোমানভ রাজবংশের যারা রাজা বা যারা শাসক, তারা সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়েছিলেন এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসেবে নিজেদেরকে জার বলে অভিহিত করেছিলেন, অর্থাৎ সর্বময় ক্ষমতার অধিকারী। আর তাদের শাসন ব্যবস্থা ছিল ইতিহাসে জারতন্ত্র। তবে এটা ঠিক, রোমানভ রাজবংশের আগেই কিন্তু রাশিয়ায় জারতন্ত্রের সূচনা হয়েছিল। সেটা 1547 খ্রিস্টাব্দে রাজা চতুর্থ আইভান, এই চতুর্থ আইভানই প্রথম শাসক যিনি জার উপাধি গ্রহণ করেছিলেন। তবে রাশিয়ার ইতিহাসের আধুনিকীকরণের সূচনা হয়েছিল পিটার দি গ্রেট বা মহান পিটারের আমলে। তাই পিটার দি গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। 1917 খ্রিস্টাব্দে যার দ্বিতীয় নিকোলাসের আমলে রাশিয়ায় জারতন্ত্র এবং রোমানভ রাজবংশের উচ্ছেদ হয় এবং প্রতিষ্ঠিত হয় সমাজতান্ত্রিক রাশিয়া। তো এই যে উত্তরণ, অর্থাৎ জারতন্ত্র থেকে রাশিয়ার এই যে সমাজতন্ত্রী উত্তরণ, এই উত্তরণের পথে পরপর যে বিষয়গুলো রয়েছে সেইগুলো আমরা আলোচনা করব। আমাদের এইবারের আলোচনার বিষয় হচ্ছে 1917 খ্রিস্টাব্দের বলশেভিক বা রুশ বিপ্লবের পটভূমি। 1917 খ্রিস্টাব্দের বলশেভিক বা রুশ বিপ্লবের বেশ কতগুলো কারণ ছিল। আমরা কারণগুলোকে দেখো এখানে দেখিয়েছি। কারণগুলো সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ এবং প্রত্যক্ষ কারণ। সামাজিক কারণের মধ্যে কী কী ছিল? সামাজিক কারণের মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে বৈষম্য, অর্থাৎ রুশ সমাজে বৈষম্য ছিল। এখানে দরিদ্র কৃষক, শ্রমিক আর তথাকথিতভাবে মুষ্টিমেয় ধনী অভিজাত পরিবারের মানুষ বসবাস করত। এই ধনী পরিবার বা অভিজাত পরিবারের মানুষেরা সমস্ত জমিগুলোকে দখল করেছিল, আর কৃষক শ্রমিকেরা ক্রমান্বয়ে বঞ্চিত হয়ে দরিদ্র হতে শুরু করেছিল। কৃষকদের শোচনীয় অবস্থা ছিল, কারণ কৃষকদের অবস্থা, তারা যে জমিগুলো পেয়েছিল 1861 খ্রিস্টাব্দে, তাদের অবস্থার পরিবর্তনের জন্য তাদেরকে যে জমিগুলো দেওয়া হয়েছিল, তার জন্য যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, সেই ক্ষতিপূরণ কিন্তু অনেকটা বেশি ছিল। ফলে কৃষকদের অবস্থা খুব একটা ভালো ছিল না, কারণ তারা খুব ভালো জমিও পায়নি। শ্রমিকদের অবস্থাও খুব খারাপ ছিল। শ্রমিকরা স্বল্প মজুরিতে প্রচুর সময় কাজ করতে বাধ্য হতো, তাদেরকে বাস করতে হতো অস্বাস্থ্যকর পরিবেশে। সর্বোপরি রুশ সমাজে জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি এগুলোর সমন্বয়ে জারতন্ত্রের আমলে যারা অরুশ, তাদেরকেও কিন্তু জোর করে রুশ সংস্কৃতি মানতে বাধ্য করা হয়েছিল, তাদের উপর রুশীকরণ নীতি চাপিয়ে দেওয়া হয়েছিল। ফলে তারা ক্ষুব্ধ হয়েছিল। সামাজিক অধঃপতন ছিল। জার সরকারের আমলে সাধারণ মানুষের মধ্যে শিক্ষার প্রসার ছিল না। অশিক্ষিত জনগণ, যারা বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন ছিল, যারা অন্ধকারে নিমজ্জিত ছিল, মদ্যপান করত, এই সমস্ত মানুষদের মধ্যে রাজনৈতিক সচেতনতার কোনো প্রশ্ন ছিল না। তাদেরকেই
বলশেভিক দল সচেতন করতে চেষ্টা করেছিল। এমতো পরিস্থিতিতে রাশিয়ায় রুশ সমাজের যারা মূল অংশ অর্থাৎ কৃষক, তারাই কিন্তু বলশেভিক বিপ্লব বা 1917 খ্রিস্টাব্দের যে নভেম্বর বিপ্লব, সেই বিপ্লবে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অর্থনৈতিক কারণের ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য, অর্থনৈতিক কারণ এবার আলোচনা করব। অর্থনৈতিক কারণের ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল, প্রথমত জারতন্ত্রের আমলে রাশিয়ায় অর্থনৈতিক বৈষম্য ছিল। একদিকে অভিজাত পরিবার যারা সমস্ত জমির অধিকার ভোগ করত, আরেকদিকে কৃষক শ্রেণী যাদের কোনো মালিকানা ছিল না অথচ কর দিতে হতো। কৃষক শোষণ ছিল চিরাচরিত একটা ঘটনা। মূলত রাষ্ট্র, জমিদার, গ্রামীণ মির, গির্জা এরা সবাই কর আদায় করত কৃষকদের কাছ থেকে। বিপুল পরিমাণ কর কৃষকদের দিতে হতো, ফলে তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না, তারা নিঃস্ব হয়ে উঠেছিল। তৃতীয় ক্ষেত্রে বলবো শ্রমিক শোষণ ছিল। আমি আগেই বলেছিলাম যে শ্রমিকরা স্বল্প বেতনে প্রচুর সময় ধরে কাজ করত, অস্বাস্থ্যকর পরিবেশে তাদের বসবাস করতে হতো। সুতরাং তারা এটা বুঝে গেছিল যে জারতন্ত্রের উচ্ছেদ না হলে কোনোদিনই তাদের উন্নতি হবে না। অর্থনৈতিক দুরবস্থা ফরাসি বিপ্লবের আগে রাশিয়ার অর্থনীতি প্রায় ভেঙে পড়েছিল, কারণ 1914 খ্রিস্টাব্দ নাগাদ রাশিয়ায় বৈদেশিক ঋণ প্রচুরভাবে বেড়ে গেছিল। প্রায় 5400 মিলিয়ন রুবল বৈদেশিক ঋণের পরিমাণ হয়েছিল, যা বিদেশি পুঁজিপতিদের রাশিয়ায় একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে সাহায্য করেছিল। তৃতীয় কারণ হিসাবে রুশ বিপ্লবের রাজনৈতিক কারণ আমরা আলোচনা করব। দেখো, রাজনৈতিক কারণের ক্ষেত্রে প্রথম যেটা, সেটা হচ্ছে স্বৈরাচারী জারতন্ত্র, অর্থাৎ যে জারতন্ত্র প্রায় 300 বছর ধরে রাশিয়ায় ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল, তারা নিজেদেরকে ডিভাইন রাইট অফ কিংশিপ, ক্ষমতার অধিকারী বলে মনে করত। দৈব অধিকার ছিল তারা মনে করত। শাসন বিচার বিভাগের একচ্ছত্র ক্ষমতা তাদের ছিল। সাধারণ মানুষ, সাধারণ নাগরিক যাদের কোনো অধিকার ছিল না, ভোটাধিকার, ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা কোনো কিছুই ছিল না, সব কিছু থেকে তারা বঞ্চিত হতো। উপরন্তু বিনা বিচারে তাদেরকে আটক করা যেত, বেত্রাঘাত, জেল, জরিমানা, সাইবেরিয়ায় নির্বাসন, এইসব ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। সামরিক ক্ষেত্রে রুশ জাপান যুদ্ধে, যেটা 1904-05 খ্রিস্টাব্দে হয়েছিল, জাপানের কাছে ক্ষুদ্র জাপান একটা ছোট্ট দ্বীপ দেশ, সেই দ্বীপ দেশের কাছে রাশিয়ার মতো একটা বৃহৎ শক্তি পরাজিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধেও রাশিয়ার মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছিল। স্বাভাবিকভাবেই এই সামরিক ব্যর্থতা রুশ জাতির মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তাছাড়া ছিল রানী আলেকজান্ডার কর্তৃত্ব, যার দ্বিতীয় নিকোলাস স্ত্রৈনো ছিলেন, তার উপর ক্ষমতা প্রতিষ্ঠা করেছেন তার স্ত্রী আলেকজান্দ্রা। আবার আলেকজান্দ্রা পরিচালিত হতেন রাসপুটিন নামে এক ভণ্ড সন্ন্যাসীর দ্বারা। ফলে শাসন ব্যবস্থা পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। এমতো একটা পরিস্থিতিতে 1905 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব 1905 খ্রিস্টাব্দে হয়েছিল, সেখানে জারকে চাপ দিয়ে নতুন নির্বাচনের মাধ্যমে ডুমা গঠন করতে সক্ষম হয়েছিল রুশ পার্লামেন্ট। ফলে জারের প্রধানমন্ত্রী পিটার স্টোলিপিন ব্যাপক সন্ত্রাস শুরু করেছিল এবং বলশেভিক দলের হাজার হাজার কর্মীকে নির্বাসন পাঠিয়েছিল। এইভাবেই এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যে পরিস্থিতিতে বাধ্য হয়ে রাশিয়ায় যুদ্ধ শুরু হয়েছিল। কারণ প্রথম বিশ্বযুদ্ধ রাশিয়ায় যে পরাজয়, সেই রাশিয়ার পরাজয় স্বাভাবিকভাবেই জনগণের মধ্যে বা রুশবাসীর মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, এবং যার ফলশ্রুতি হিসেবে 1917 খ্রিস্টাব্দে যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবে জারতন্ত্রের অবসান ঘটেছিল এবং বিপ্লব সফল হয়েছিল। এই হচ্ছে প্রথম পার্টের আলোচনা, অর্থাৎ প্রথম পার্ট যেটা আমরা শুরু করেছিলাম, যে জারতন্ত্র থেকে সমাজতন্ত্র, তার মধ্যে 1917 খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লবের পটভূমি আমরা আলোচনা করলাম। নেক্সট পার্টে আমরা চলে যাই। এবারে নেক্সট কী আছে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে রুশ বিপ্লবের রূপরেখা। দেখো, রুশ বিপ্লবের রূপরেখা রয়েছে। রুশ বিপ্লবের রূপরেখার মধ্যে কী আছে না, 1917 খ্রিস্টাব্দে যে পেট্রোগ্রাড শহরে যে বলশেভিকদের নেতৃত্বে একটা ধর্মঘট হয়েছিল, যেটাকে খাদ্যের দাবিতে একটা ধর্মঘট, এবং সেখানে বলশেভিকরা নানান ধরনের স্লোগান দিয়েছিল, স্বৈরতন্ত্র নিপাত যাক, যুদ্ধ নিপাত যাক, এইভাবে নানান ধরনের স্লোগানের মধ্য দিয়ে একটা বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছিল। যে পরিস্থিতির ফলশ্রুতি হিসাবে রাজধানী পেট্রোগ্রাড বলশেভিকদের দখলে বা আন্দোলনকারীদের দখলে চলে গেছিল, এবং 13 মার্চ যার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আর এই পদত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ 300 বছরের রোমানভ রাজবংশের যে শাসন, সেই রোমানভ রাজবংশের শাসনের অবসান ঘটেছিল। পরিবর্তে একটি অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়েছিল।
ফলশ্রুতি হিসেবে আমরা বলবো যে 1917 খ্রিস্টাব্দের যে মার্চ বিপ্লব, সেই বিপ্লবের এখানেই সমাপ্তি ঘটেছিল। কিন্তু এই বিপ্লবের এখানে সমাপ্তি ঘটলেও এই বিপ্লবের দ্বারা কিন্তু ফ্রান্সে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়নি। জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ওই 1917 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে আরেকটি বিপ্লব হয়েছিল, যেটাকে নভেম্বর বিপ্লব বা বলশেভিক বিপ্লব বলা হয়। এই নভেম্বর বিপ্লব বা বলশেভিক বিপ্লবের মাধ্যমেই রাশিয়ায় ক্ষমতা হস্তান্তর হয়েছিল। নভেম্বর বিপ্লবের ফলশ্রুতি হিসেবে রাশিয়ায় শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ এদের অধিকার স্থাপিত হয়েছিল। কারণ নভেম্বর বিপ্লবের আগে লেনিন সুইজারল্যান্ডের নির্বাসন থেকে রাশিয়ায় ফিরেছিলেন। আর রাশিয়ায় ফিরে, সেটা এপ্রিল 1917 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে, এবং ফিরে এসে তিনি তার কর্মীদের সামনে একটি মতবাদ ঘোষণা করেছিলেন, যেটা এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত। এই মতবাদে তিনি কি বলেছিলেন, সমস্ত ক্ষমতা সোভিয়েতের হাতে দিতে হবে, শ্রমিক, কৃষক, সৈনিক, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, আর সর্বহারার এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই সমস্ত দাবিগুলো, যা এপ্রিল থিসিস নামে পরিচিত, সেই এপ্রিল থিসিস ঘোষণার ফলশ্রুতি হিসাবে 1917 খ্রিস্টাব্দের 16 জুলাই বহু সংখ্যক সৈনিক এবং পেট্রোগ্রেডের রাস্তায় সাধারণ মানুষ সমবেত হয়েছিল। তারা ক্ষমতা প্রতিষ্ঠার দাবি তুলেছিল। প্রজাতান্ত্রিক সরকার এই জমায়েতের উপর গুলি চালায় এবং এই অবস্থায় মেনসেভিক দলের সেনাপতি আলেকজান্ডার কেরেন্সকি প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে। এইভাবে ক্ষমতা হস্তান্তরিত হয়। কিন্তু খুব শীঘ্রই 7 নভেম্বর লেনিনের নির্দেশে ট্রটস্কির নেতৃত্বে রেড গার্ড বা লাল ফৌজ, যে স্বেচ্ছাসেবক বাহিনী, সেই বাহিনী রাশিয়ার সরকারি অফিস, ব্যাংক, টেলিফোন এক্সচেঞ্জ, রেল স্টেশন এগুলোকে দখল করে। এর মতো পরিস্থিতিতে মেনসেভিক দলের আলেকজান্ডার কেরেন্সকি তিনি পালিয়ে যান, আর তার পরিবর্তে ক্ষমতা প্রতিষ্ঠা করে বলশেভিকরা। এইভাবে বলশেভিকরা ক্ষমতা প্রতিষ্ঠা করতে শুরু করে। তাহলে বলশেভিকরা ক্ষমতা প্রতিষ্ঠা করলো। বলশেভিকদের ক্ষমতা প্রতিষ্ঠার পরে ইউরোপের ইতিহাসে, রাশিয়ার ইতিহাসে যে পরিবর্তন এলো, সেই পরিবর্তনগুলো আমরা এবার আলোচনা করব। কি পরিবর্তন এলো সেই পরিবর্তনগুলো সম্পর্কে একটু বলে দিই। অর্থাৎ পরিবর্তনগুলি বলতে আমরা বলবো যে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের যে ফলাফল, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব রাশিয়ার ইতিহাসে যে পরিবর্তনগুলো নিয়ে এসেছিল, সেই পরিবর্তনগুলো আমরা আলোচনা করব। অর্থাৎ এক্ষেত্রে সামাজিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব, এই প্রভাবগুলো রাশিয়ার ইতিহাসে কীভাবে এসেছিল এবং কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হয়েছিল, সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে সামাজিক ক্ষেত্রে যে প্রভাব ছিল, সেই প্রভাবগুলো আলোচনা করি। সামাজিক ক্ষেত্রে আমরা বলবো রাশিয়ায় যে পুরাতন তন্ত্র ছিল, সেই পুরাতন তন্ত্রের অবসান ঘটেছিল। অর্থাৎ অভিজাত শ্রেণীর বিশেষ অধিকার বাতিল হয়েছিল। বিপ্লব বিরোধী বহু মানুষকে নির্বাসনে পাঠানো হয়েছিল। কলকারখানা, সামরিক বিভাগ, বিচারালয়, বিভিন্ন ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তিত হয়েছিল। প্রতি বিপ্লবী কাজকর্ম বন্ধ করার উদ্দেশ্যে চেকা নামে একটি পুলিশ বাহিনী তৈরি হয়েছিল। গির্জার সংস্কার হয়েছিল, গির্জার জাতীয়করণ হয়েছিল, ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছিল। প্রতিষ্ঠিত হয়েছিল বলশেভিক দলের নেতৃত্বে সর্বহারার সরকার। সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে রাশিয়া, সাম্যবাদী রাষ্ট্র হিসেবে রাশিয়া সারা পৃথিবীর ইতিহাসে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। সারা বিশ্বে এই প্রথম একটি সমাজতান্ত্রিক বা সাম্যবাদী রাষ্ট্র হিসেবে রাশিয়ার আত্মপ্রকাশ ঘটেছিল। ইতিপূর্বে রাশিয়ায় অরুশদের যে অমর্যাদাকর দিক ছিল, এখন কিন্তু রাশিয়ায় যারা অরুশ জাতি, তারাও কিন্তু মর্যাদা পেতে শুরু করেছিল। অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসেছিল। কৃষক শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত হয়েছিল। বলশেভিক দল রাশিয়ায় সর্বহারার এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, যেখানে কৃষকদেরকে জমি দেওয়া হয়েছিল বিনামূল্যে, বিনা ক্ষতিপূরণে। যে জমিদাররা তাদের যে জমিগুলো কেড়ে নিয়েছিল, সেগুলো তাদেরকে ফেরত দেওয়া হয়েছিল। শ্রমিক কল্যাণের জন্য কাজের সময় এবং ন্যূনতম মজুরি ধার্য করা হয়েছিল। তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছিল, সুযোগ সুবিধার দেওয়া হয়েছিল। পরিবেশ, যাতে করে সুস্থ পরিবেশে, স্বাস্থ্যকর পরিবেশে তারা বসবাস করতে পারে, তার ব্যবস্থা করা হয়েছিল। ব্যক্তিগত মালিকানার অবসান ঘটানো হয়েছিল, অর্থাৎ যৌথ মালিকানা, রাষ্ট্রীয় মালিকানার উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। শিল্প কারখানা, রেল পথ, ব্যাংক প্রভৃতির জাতীয়করণ হয়েছিল। যুদ্ধের সময় রাশিয়া যে বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ সংগ্রহ করেছিল, সেগুলোকে বাতিল করা হয়েছিল। অর্থনৈতিক ক্ষেত্রে রাশিয়ার অগ্রগতির উদ্দেশ্যে একটি অর্থনৈতিক পরিষদ গঠিত হয়েছিল। রুশ বিপ্লবের রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রে পুরনো ব্যবস্থার অবসান ঘটেছিল। পুরনো পার্লামেন্ট, ডুমা, মিউনিসিপ্যালিটি, জেমস্টোভো এগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল। পুরনো সেনাবাহিনী ভেঙে লাল ফৌজ তৈরি করা হয়েছিল। সোভিয়েত গঠিত হয়েছিল। নতুন করে সর্বসাধারণের মানুষকে নিয়ে পরিষদ গঠিত হয়েছিল। বিচার ব্যবস্থার প্রবর্তন করা হয়েছিল নতুনভাবে আদালত তৈরি হয়েছিল।
সর্বরুশীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই সরকারে 101 জন সদস্যের মধ্যে বলশেভিক দলের ছিল 62 জন, কৃষক শ্রমিকদের মধ্যে ছিল 39 জন। সন্দেহভাজনদের বিতাড়িত করে সমস্ত সরকারি পদে বিশ্বস্ত বলশেভিকদের নিযুক্ত করা হয়েছিল। প্রতিষ্ঠিত হয়েছিল লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক সাম্যবাদী রাষ্ট্র, যার নতুন নাম হয়েছিল ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস। এই প্রভাবগুলো ছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু প্রভাব ছিল, যেটা এখানে নেই, তবু আন্তর্জাতিক প্রভাবগুলো আমি একটু বলে দিচ্ছি। রুশ বিপ্লবের আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্যবাদী সরকার এশিয়ার চীন দেশেও আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। পৃথিবীর বিভিন্ন দেশে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, ব্রাজিল, আর্জেন্টিনা, কিউবা, কলম্বিয়া, মালয় প্রভৃতি দেশে সাম্যবাদী আন্দোলন শক্তিশালী হয়ে উঠেছিল। বিপ্লবের পর রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা এবং ধনতন্ত্র বিরোধী কমিউনিস্টদের উত্থান মার্কিন রুশ সম্পর্ককে তিক্ত করে তুলেছিল। আদর্শগত সংঘাত শুরু হয়েছিল পুঁজিবাদী রাষ্ট্রের সঙ্গে সোভিয়েত রাশিয়ার। রাশিয়ার সাম্যবাদের প্রভাবে ইউরোপের বিভিন্ন দেশে নতুন নতুন ভাবধারার উৎপত্তি ঘটেছিল। একদিকে ফ্যাসিবাদী তোষণ, ইংল্যান্ড ফ্রান্সের ফ্যাসিবাদী তোষণের মাধ্যমে ফ্যাসিস্ট শক্তির উদ্ভব, সঙ্গে সঙ্গে ফ্যাসিবাদের পাশাপাশি নাৎসিবাদেরও প্রসার ঘটেছিল। রুশ বিপ্লবের প্রভাব ভারতবর্ষেও কিন্তু শক্তিশালী হয়েছিল। ভারতে কমিউনিস্ট পার্টি শক্তিশালী হয়ে উঠেছিল। শ্রমিক আন্দোলন ভারতের ব্রিটিশ শাসনকে বিপর্যস্ত করে তুলেছিল। এই পর্বে আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে এনইপি। এনইপি আলোচনা করবো বললাম। এনইপি পুরো কথাটা হচ্ছে নিউ ইকোনমিক পলিসি। 1921 খ্রিস্টাব্দে লেনিন মার্ক্সবাদী বলশেভিক দল রাশিয়ায় শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করার পর নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করে। এই নীতিতে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল, যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে এবং বাণিজ্যিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত এসেছিল। কৃষিক্ষেত্রে সরকার উদ্বৃত্ত ফসল কেড়ে নেবে না, কৃষকরা কর মিটিয়ে দিয়ে এই ফসলকে বিক্রি করতে পারত, জমির মালিকানা কৃষকদের হাতে থাকবে, কৃষি ব্যাংক গঠন, কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি প্রয়োগ, এই পদক্ষেপগুলোর কথা বলা হয়েছিল। শিল্পক্ষেত্রে ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিকে নিজেদের নিয়ন্ত্রণ বাতিল করে ব্যক্তিগত মালিকানাকে স্বীকার করে নেওয়া হয়েছিল। 3800টি শিল্প প্রতিষ্ঠান বেসরকারি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছিল। শ্রমিকদের ন্যায্য মজুরি, তাদের কর্মদক্ষতা প্রভৃতির উদ্যোগ নেওয়া হয়েছিল। বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্য সরকারের নিয়ন্ত্রণে রেখে আভ্যন্তরীণ বাণিজ্যকে স্থানীয় ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়েছিল। ক্রেতাদের মধ্যে সমবায় সমিতি গঠিত হয়েছিল। এই হচ্ছে এনইপি। এরপরে আমরা দ্বিতীয় পার্টে চলে যাব। তাহলে প্রথম পার্ট বা প্রথম এককের যে বিভিন্ন উপ একক ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এইবার আমরা দ্বিতীয় এককটায় চলে যাব। দ্বিতীয় একক ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ঘটনাবলী, প্রথম বিশ্বযুদ্ধ ও তার পরবর্তী ঘটনাবলীর পরিচয়। এই প্রথম বিশ্বযুদ্ধ ও তার পরবর্তী ঘটনাবলীর পরিচয় আমরা আলোচনা করব এবং সেই ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমরা একটু আলোচনা করে নেব সেটা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ যেটা 1914 খ্রিস্টাব্দে হয়েছিল, সেই যুদ্ধের ফলাফল কী ছিল, সেই যুদ্ধ কী ফল প্রসব করেছিল একটু আমরা বলে দিই। আসলে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ছিল যথেষ্ট গভীর, কারণ প্রথম বিশ্বযুদ্ধের ফলে অন্তত 1,30,00,000 সৈনিকের মৃত্যু হয়েছিল। এই যে মানব সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় 27,000 কোটি ডলার অর্থ ব্যয় হয়েছিল। সুতরাং জনবল এবং অর্থবলের অভাবে যুদ্ধের পর সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশের আর্থিক দুর্দশা তৈরি হয়েছিল। জাতীয়তাবাদ স্বীকৃতি লাভ করেছিল প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিসের শান্তি সম্মেলনে। জাতীয়তাবাদকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। গণতন্ত্রের প্রসার ঘটেছিল। ইউরোপের 1916 খ্রিস্টাব্দে প্রায় 16টি দেশে গণতান্ত্রিক ভাবধারা বজায় ছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা 1914তে ছিল মাত্র 5টি। একনায়কতন্ত্রের প্রসার ঘটেছিল। জার্মানি, ইটালি, রাশিয়া, তুরস্ক, স্পেন এই দেশগুলোতে একনায়কতন্ত্রের প্রসার ঘটেছিল। সর্বোপরি শক্তি কেন্দ্রের পরিবর্তন হয়েছিল। বিশ্বযুদ্ধের আগে জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স ইউরোপের প্রধান শক্তিশালী দেশ ছিল, কিন্তু যুদ্ধের পরে আমেরিকা এবং রাশিয়া বিশ্বের শ্রেষ্ঠ শক্তি হিসাবে আত্মপ্রতিষ্ঠা করেছিল। প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এবং সামাজিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনও কিন্তু লক্ষ্য করা গেছিল। আন্তর্জাতিক সম্পর্ক, উড্রো উইলসন এবং তার 14 দফা নীতির প্রভাব আমরা আলোচনা করব। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সারা বিশ্বে যে অশান্তি তৈরি হয়েছিল, সারা বিশ্বে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সেই অস্থিরতার হাত থেকে বাঁচার জন্য, সেই অস্থিরতার হাত থেকে সারা পৃথিবীকে রক্ষা করার জন্যই উড্রো উইলসন 14 দফা নীতি বা 14 দফা প্রস্তাব পেশ করেছিল। কারণ প্রথম বিশ্বযুদ্ধ জলস্থল অন্তরিক্ষ সর্বত্রই প্রসারিত হয়েছিল, একটা সর্বাত্মক যুদ্ধ ছিল।
ফলে উড্রো উইলসন বিশ্বে স্থায়ী শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে 14 দফা নীতি প্রতিষ্ঠা করেছিলেন, যার মূল উদ্দেশ্য ছিল নিরস্ত্রীকরণ, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। এর জন্য একটা আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার কথা বলেছিলেন, যা এই আন্তর্জাতিক সংস্থা, যে সংস্থাটি সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবে, মানব জাতির মধ্যে একটা স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠা করবে, এটাই ছিল মূল উদ্দেশ্য। জাতিসংঘের যে লক্ষ্যগুলো ছিল সেটা বললাম। লীগের চুক্তিপত্র হয়েছিল, সেই লীগের চুক্তিপত্রে যারা স্বাক্ষর করেছিল সেই রাষ্ট্রগুলি আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার বজায় রাখার কথা বা প্রতিশ্রুতি দিয়েছিল। 1920 খ্রিস্টাব্দে লীগের প্রথম অধিবেশন বসেছিল, সেখানে সদস্য সংখ্যা ছিল 40। 1934-এ সেটা হয় 60। 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে এই সদস্য সংখ্যা হ্রাস পায় এবং হয় 46, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতিতে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তী সময়ে জাতিসংঘের অবসান ঘটে। তবুও বলা যেতে পারে জাতিসংঘ বেশ কিছু ক্ষেত্রে কৃতিত্বের অধিকারী ছিল। কিছুদিন হলেও, অন্তত 20 বছর হলেও সারা বিশ্বে আন্তর্জাতিক শান্তি এবং স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। এই পর্বে আমরা ভার্সাই চুক্তি আলোচনা করব। ভার্সাই চুক্তি 1918 খ্রিস্টাব্দের 11 নভেম্বর জার্মানি আত্মসমর্পণ করার পর মিত্রশক্তি এবং তার সহযোগী 32টি দেশের প্রতিনিধিরা ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সম্মেলনে মিলিত হয়েছিল, যে সম্মেলনের উদ্দেশ্য ছিল ইউরোপের ভবিষ্যৎ মানচিত্রের পুনর্বিন্যাস, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা। এই উদ্দেশ্য নিয়ে 1919 খ্রিস্টাব্দের 28 জুন জার্মানির সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই সন্ধি ছিল ভার্সাই সন্ধি। ভার্সাই সন্ধির একাধিক শর্ত ছিল, ভৌগোলিক শর্ত ছিল, অর্থনৈতিক শর্ত ছিল। ভৌগোলিক ক্ষেত্রে জার্মানির বেশ কিছু অঞ্চল কেড়ে নেওয়া হয়েছিল। জার্মানির অঞ্চলগুলিকে কেড়ে নিয়ে জার্মানিকে দুর্বল করে দেওয়া হয়েছিল, শক্তিহীন করে দেওয়া হয়েছিল। অর্থনৈতিক ক্ষেত্রে যুদ্ধ অপরাধী হিসাবে জার্মানির উপর 660 কোটি পাউন্ডের বিশাল ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া হয়েছিল। জার্মানির অধিকাংশ বাণিজ্য পথ ফ্রান্সকে দিয়ে দেওয়া হয়েছিল, ইংল্যান্ডকে দিয়ে দেওয়া হয়েছিল। জার্মানির মোট 67টি কয়লা খনির মধ্যে 53টি কয়লা খনি, 16টি জিঙ্কের খনি এবং 11টি সিসার খনি পোল্যান্ডের অধীনে চলে গেছিল। ফ্রান্সের কয়লা খনিগুলো ধ্বংসের অভিযোগে কয়লা সম্পদের সমৃদ্ধি জার্মানির সব অঞ্চলকে জার্মানির একটি গুরুত্বপূর্ণ খনিজ সমৃদ্ধ অঞ্চল সার 15 বছরের জন্য আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। এইভাবে জার্মানিকে সমস্ত দিক থেকে, আর্থিক দিক থেকে, ভৌগোলিক দিক থেকে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল ভবিষ্যতে জার্মানি যেন আর শক্তিশালী হয়ে উঠতে না পারে। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 1929 খ্রিস্টাব্দের মহামন্দা, এবং সেই মহামন্দা ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কী প্রভাব ফেলেছিল। 1929 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত সমগ্র বিশ্বের ইতিহাসে একটি আর্থিক বিপর্যয় লক্ষ্য করা গেছিল, যা সাধারণভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা নামে পরিচিত। যদিও বা মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রথম এই মহামন্দার সূচনা লক্ষ্য করা গেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম যখন শেয়ার বাজারে ধস, এই শেয়ার বাজারে ধসকে কেন্দ্র করে একটা গুজব, যে গুজবটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, সারা পৃথিবীর ইতিহাসে বিরাট পরিবর্তন নিয়ে এসেছিল 24 অক্টোবর 1929 খ্রিস্টাব্দ, যা ব্ল্যাক থার্সডে বা কালো বৃহস্পতিবার নামে পরিচিত। সেদিনই কিন্তু সারা বিশ্বে এই শেয়ার বাজারে ধস হয়েছিল, এবং যার প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেমন পড়েছিল, তেমনি ইউরোপের ইতিহাসেও কিন্তু প্রভাব পড়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে 1929 থেকে 32 প্রায় প্রচুর ব্যাংক ফেল করে গেছিল, তাদের কাজকর্ম বন্ধ হয়ে গেছিল, এবং শিল্প প্রতিষ্ঠানগুলি ব্যাংকের ঋণ থেকে বঞ্চিত হয়েছিল। উৎপাদিত দ্রব্য বিক্রি না হওয়ার ফলে কারখানাগুলি বন্ধ হয়ে পড়েছিল, শ্রমিকরা বেকার হয়ে গেছিল। এইভাবে সারা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। এমতো পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রপতি হার্বার্ট ক্লার্ক হুভার বেশ কতকগুলি ব্যবস্থা গ্রহণ করেছেন, যার মধ্যে অন্যতম ছিল হুভার মোরাটোরিয়াম। হুভার মোরাটোরিয়াম অর্থাৎ বিশ্বব্যাপী মহামন্দাকে ট্যাকল করার জন্য, বিশ্বব্যাপী মহামন্দার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলার জন্য অন্তত 1 বছরের জন্য পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশ যারা আমেরিকাকে ঋণ পরিশোধ করত, সেই ঋণ পরিশোধের ভাবনাকে বন্ধ রাখা হয়েছিল। 1931 খ্রিস্টাব্দে হুভারের এই ঘোষণা হুভার মোরাটোরিয়াম নামে পরিচিত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ইউরোপের বিভিন্ন দেশেও কিন্তু অর্থনৈতিক মহামন্দা বিরাট প্রভাব বিস্তার করেছিল। যেমন ইংল্যান্ড, ফ্রান্স, এই সমস্ত দেশ আমেরিকার কাছ থেকে তাদের যুদ্ধকালীন ঋণ মেটাতো। মহামন্দা সব কিছুই বানচাল করে দিয়েছিল। জার্মানি ঋণদান বন্ধ করেছিল। জার্মান অর্থনীতি সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। এইভাবে সমগ্র দেশ, ইউরোপের বিভিন্ন দেশ নানানভাবে সমস্যার সম্মুখীন হয়েছিল। ইংল্যান্ড এবং ফ্রান্স গভীর সংকটের সম্মুখীন হয়েছিল। ফলশ্রুতি হিসাবে ইউরোপে ক্ষমতার কেন্দ্রের পরিবর্তন ঘটেছিল। ইউরোপীয় ক্ষমতার
কেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান ঘটেছিল। কারণ ইউরোপে যে ক্ষমতার কেন্দ্র এতদিন পর্যন্ত বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত বিশ্ব রাজনীতির প্রাণকেন্দ্র ছিল ইউরোপ, এখন থেকে কিন্তু সেই ক্ষমতা ক্রমান্বয়ে আমেরিকার দিকে বা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে গেছিল। জাতিসংঘ গঠিত হয়েছিল এবং জাতিসংঘ গঠনের ফলশ্রুতি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য সুদৃঢ় হয়েছিল এবং ক্ষমতার ভার কেন্দ্র ইউরোপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হয়েছিল। এইবার আমরা যেটা আলোচনা করব, এর পরবর্তী পার্টে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ আলোচনা করব। প্রথম কথা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ কাকে বলে, এটা আগে জানা দরকার আছে। আসলে উগ্র জাতীয়তাবাদ হচ্ছে এমন একটা জাতীয়তাবাদী ধারণা বা জাতীয়তাবাদী চেতনা, যে জাতীয়তাবাদ অন্য কোনো জাতির জাতীয়তাবাদী চেতনাকে স্বীকার করে না। কেবলমাত্র নিজের দেশ, কেবলমাত্র নিজেদের অস্তিত্ব, কেবলমাত্র নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা, এগুলোকেই শ্রেষ্ঠত্বের জায়গায় প্রতিষ্ঠা করে, কিন্তু অন্যের ক্ষেত্রে যার বিরোধিতা তৈরি হয়। অর্থাৎ নিজ জাতির শ্রেষ্ঠত্ব এবং অন্য জাতির নিকৃষ্টতাকে প্রমাণ করার জন্য যে জাতীয়তাবাদ কাজ করে, সেই জাতীয়তাবাদী চেতনাকে বলা হয় উগ্র জাতীয়তাবাদ। এই উগ্র জাতীয়তাবাদী প্রচারের ক্ষেত্রে ভার্সাই সন্ধির একটা ভূমিকা ছিল। কারণ ভার্সাই সন্ধিতে যে নীতিগুলো গৃহীত হয়েছিল, সেই নীতিতে একদিকে যেমন জাতীয়তাবাদ উপেক্ষিত হয়েছিল, আবার অন্যদিকে ন্যায় নীতি বলে কোনো কিছু ছিল না। কারণ যুদ্ধের জন্য দায়ী ছিল সব পক্ষই, অথচ ভার্সাই সন্ধিতে যুদ্ধ অপরাধী হিসাবে কেবলমাত্র জার্মানিকে দায়ী করা হয়েছিল। এমনভাবে দায়ী করা হয়েছিল, জার্মানিকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। জার্মানির মধ্যে উগ্র জাতীয়তাবাদী চেতনা তৈরির পথ খোঁজা হয়েছিল। অর্থাৎ জার্মানির মধ্যে একটা বিরোধী মনোভাব প্রস্তুত করার একটা ভাবনা ছিল। জনৈক ঐতিহাসিক, জনৈক গবেষক বলেছিলেন, রাজহংসীকে উপবাসী রেখে তার কাছ থেকে সোনার ডিম প্রত্যাশা করার মতো ব্যাপার হয়েছিল ভার্সাই সন্ধি। এই ভার্সাই সন্ধিতে জার্মানিকে পঙ্গু করে দিয়ে তার উপর 660 কোটি পাউন্ডের ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। কোনো জাতীয়তাবাদী চেতনা, উড্রো উইলসনের 14 দফা নীতিতে জাতীয়তাবাদ ও আত্মনিয়ন্ত্রণের কথা খুব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, খুব গাল ফুলিয়ে বলা হয়েছিল জাতীয়তাবাদ এবং আত্মনিয়ন্ত্রণ। কিন্তু বাস্তবিক পক্ষে এই জাতীয়তাবাদ এবং আত্মনিয়ন্ত্রণ কেবলমাত্র কথার কথা ছিল, বাস্তবে তা কিন্তু উপেক্ষিত হয়েছিল। মহামন্দার ফলে একটা অর্থনৈতিক সংকট তৈরি হয়েছিল, যে সংকটের ফলশ্রুতি হিসাবে ইটালিতে ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল, জার্মানিতে নাৎসিবাদের উত্থান ঘটেছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ইটালির মধ্যে যে গভীর হতাশা তৈরি হয়েছিল, রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল, সামাজিক সংকট তৈরি হয়েছিল, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলে আঘাত এসেছিল, তার ফলশ্রুতি হিসাবে ইটালিতে অর্থনৈতিক দুর্দশা লক্ষ্য করা গেলে কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছিল, বেকার সমস্যা দেখা দিয়েছিল, সেনাদল ভেঙে দেওয়া হয়েছিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য দুষ্প্রাপ্য হয়েছিল, অগ্নিমূল্য অবস্থায় এসেছিল, সাধারণ মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে পৌঁছে গেছিল। ফলশ্রুতি হিসেবে এইরকম একটা পরিস্থিতিতে ইটালিকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য এই সংকটময় পরিস্থিতিতে ইটালিতে বেনিতো মুসোলিনি নামে এক নেতার আবির্ভাব হয়েছিল এবং তিনি যে নীতি বা তিনি যে আদর্শ ঘোষণা করেছেন ইটালির জন্য, সেটাই হচ্ছে ফ্যাসিবাদ। এভাবেই কিন্তু ইটালিতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। ফ্যাসিবাদী রাজনীতি, অর্থনীতি, জাতিবিদ্বেষ ফ্যাসিবাদের মধ্যে ছিল। ফ্যাসিস্ট দল ক্ষমতা লাভ করেছিল 1921 খ্রিস্টাব্দে। ফ্যাসিস্ট দলের সদস্য সংখ্যা ছিল প্রায় 30 লক্ষ এবং সেখানে ধীরে ধীরে তারা ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল। এবং মুসোলিনি 1922 খ্রিস্টাব্দে 30 অক্টোবর ইটালির ফাক্টা মন্ত্রিসভা, রোমে যেটা ছিল ফাক্টা মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাকে পদত্যাগ করিয়ে মুসোলিনি ক্ষমতায় এসেছিলেন এবং মুসোলিনি এবং তার দল এইভাবে ফ্যাসিস্ট প্রাধান্য বা একনায়কত্ব প্রতিষ্ঠা করেছিল। একইভাবে জার্মানিতেও প্রথম বিশ্বযুদ্ধের পরে যে হতাশা লক্ষ্য করা গেছিল, সেই হতাশার ফলশ্রুতি হিসাবে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম হল্যান্ডে পালিয়ে গেলে সোশ্যাল ডেমোক্রেটিক দল জার্মানিতে একটি প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছিল, যে প্রজাতান্ত্রিক সরকার জার্মানির নিকটবর্তী অর্থাৎ জার্মানির রাজধানী বার্লিনের নিকটবর্তী শহর ভাইমার শহরে একটি প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিল। এই প্রজাতন্ত্র হচ্ছে ভাইমার প্রজাতন্ত্র নামে পরিচিত। ধীরে ধীরে হিটলারের উত্থান ঘটেছিল। হিটলারের উত্থানের সঙ্গে সঙ্গে নাৎসি দল ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল। নাৎসিবাদের প্রধান ভিত্তি ছিল উগ্র জাতীয়তাবাদ। হিটলার প্রচার করেছিলেন জার্মানরাই পৃথিবীর মধ্যে একমাত্র শ্রেষ্ঠ জাতি আর্য, তারা নরিক, বাকি সবাই বর্ণসংকর। এইভাবে ক্ষমতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অ্যাডলফ হিটলার হেরেনভগ তত্ত্ব প্রচার করে নাৎসি মত অনুসারে তিনি হয়েছিলেন ফুয়েরার। সমস্ত ক্ষমতাকে তিনি দখল করেছিলেন। তার দলের মূল লক্ষ্য ছিল ভার্সাই সন্ধি বাতিল করা, জার্মানিকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গঠন করা, ইহুদি বিরোধিতা করা, ক্যাথলিক বিরোধিতা করা, কমিউনিস্ট বিরোধিতা করা। এইভাবে বেকার সমস্যার সমাধান, আমূল ভূমি সংস্কার, শিশু নারী কল্যাণ, এই বিষয়গুলিকে কর্মসূচিতে রেখে ধীরে ধীরে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের প্রসার ঘটেছিল।
1923 খ্রিস্টাব্দে বিখ্যাত জার্মান সেনাপতি লুডেনডর্ফের সহযোগিতায় ভাইমার প্রজাতন্ত্রকে উচ্ছেদ করতে গিয়ে হিটলার কারারুদ্ধ হন। এই কারারুদ্ধ থাকাকালীন অবস্থায় 782 পৃষ্ঠার বিখ্যাত আত্মজীবনী মেই ক্যাম্প রচনা করেন। এই মেই ক্যাম্প গ্রন্থটি নাৎসিবাদের বাইবেল হিসাবে চিহ্নিত, কারণ এখানেই নাৎসি দলের মতাদর্শ, ভাবধারা, কর্মসূচি প্রতিষ্ঠিত হয়, ব্যক্ত করা হয়। নাৎসি দলের সংগঠন গড়ে ওঠে। নাৎসি দল ধীরে ধীরে 1929 খ্রিস্টাব্দের বিশ্বব্যাপী মহামন্দাকে কাজে লাগিয়ে ক্ষমতা প্রতিষ্ঠা করে 1933 খ্রিস্টাব্দে। বহুদলীয় সরকারের পরিচালনায় নানান অসুবিধার সম্মুখীন হওয়া যে মন্ত্রিসভা ছিল, হিন্ডেনবার্গের ছিলেন যে জার্মান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, সেই হিন্ডেনবার্গকে ক্ষমতাচ্যুত করে হিটলার ক্ষমতা প্রতিষ্ঠা করে। একচ্ছত্র ক্ষমতার প্রতিষ্ঠা করে নিজেকে ফুয়েরার বা প্রধান নেতা হিসাবে প্রতিষ্ঠা করেন। এই ছিল জার্মানিতে নাৎসিবাদের উত্থান। এরপর আরেকটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ। 19 শতকের একেবারে শেষে স্পেন একটা দুর্বল এবং দরিদ্র রাজতান্ত্রিক রাষ্ট্র ছিল। তার সমাজ মধ্যযুগীয় ছিল এবং নানান ধরনের দ্বন্দ্ব ছিল। সেখানে ভূস্বামী ছিল, জমিদার ছিল, জোতদার ছিল। তারা সমস্ত ক্ষমতা দখল করে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। পরবর্তী সময়ে নতুন সামরিক শাসন, প্রথম বিশ্বযুদ্ধের পর স্পেনে রাজনৈতিক দুর্যোগের সৃষ্টি হয়েছিল, যে রাজনৈতিক দুর্যোগকে কাজে লাগিয়ে ওখানে ক্ষমতা প্রতিষ্ঠার জন্য একটা বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছিল। 1930 খ্রিস্টাব্দে স্বৈর শাসনের বিরুদ্ধে বিক্ষোভ জয়লাভ করেছিল। 1931 খ্রিস্টাব্দে একটা সাধারণ নির্বাচন হয়েছিল স্পেনে, এবং সাধারণ নির্বাচনের ফলশ্রুতি হিসেবে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল নানান প্রগতিবাদী সংস্কারের সূচনা করেছিল তারা, যেখানে সাধারণ মানুষ উপকৃত হয়েছিল। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাকে কাজে লাগিয়ে স্পেনে চরম অরাজক অবস্থার সৃষ্টি হয়েছিল। আর এই অরাজক অবস্থার পরিস্থিতিতে 1933 খ্রিস্টাব্দে স্পেনে সাধারণ নির্বাচন হয় এবং তাতে দক্ষিণপন্থীরা জয়যুক্ত হয়। তাদের কার্যকলাপে সারা দেশে বিক্ষোভের সৃষ্টি হয়। ধর্মঘট, বিক্ষোভ, বিদ্রোহ, রাজনৈতিক হত্যাকাণ্ড, পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপ হয়ে ওঠে। এমতো পরিস্থিতিতে রাষ্ট্রপতি জামোরা তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ডাক দেন। 1936 খ্রিস্টাব্দের নির্বাচন প্রজাতন্ত্রী, সমাজতন্ত্রী, কমিউনিস্টরা মিলে পপুলার ফ্রন্ট তৈরি করে এই ফ্রন্ট জয়লাভ করে। জেনারেল ফ্রাঙ্কো, যে ক্যানারি দ্বীপপুঞ্জে যিনি ছিলেন নির্বাসন দণ্ডে, তিনি সেখান থেকে 1936 খ্রিস্টাব্দের জুলাই মাসে মরক্কোর অধীনস্থ স্পেনীয় সেনাদলের বিদ্রোহের অংশগ্রহণ করেন এবং ক্যানারি দ্বীপপুঞ্জে নির্বাসিত জেনারেল ফ্রাঙ্কো মরক্কোয় এসে বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করেন। স্পেনে একটা গৃহযুদ্ধ শুরু হয়। সমগ্র স্পেনে জাতীয়তাবাদী এবং প্রজাতন্ত্রী এই দুটো দল ছিল। বিদ্রোহীরা জাতীয়তাবাদী এবং সরকারপক্ষ প্রজাতন্ত্রী নামে পরিচিত হয়। স্পেনের পশ্চিমাঞ্চল ফ্রাঙ্কোর সমর্থক, আর অপরপক্ষে মধ্য স্পেন ছিল প্রজাতন্ত্রীদের পক্ষে। শেষ পর্যন্ত স্পেনের গৃহযুদ্ধে বিভিন্ন রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইংল্যান্ড, ফ্রান্স ভূমিকা পালন করেছিল, ইটালি, জার্মানি অংশগ্রহণ করেছিল এবং গৃহযুদ্ধ শুধুমাত্র স্পেনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ধীরে ধীরে তা দীর্ঘ বিস্তীর্ণ অঞ্চলে, ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। স্পেনের অভ্যন্তরে সীমাবদ্ধ রাখার উদ্দেশ্যে ইউরোপের 27টি দেশ স্পেনের ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতি গ্রহণ করেছিল, কিন্তু তা হয়নি। 3 বছর ধরে চলা এই যুদ্ধের পরে জেনারেল ফ্রাঙ্কো জয়ী হয়েছিলেন এবং 1939 খ্রিস্টাব্দের 4 এপ্রিল স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। স্পেনের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা স্পেনের ইতিহাসে যে গুরুত্ব প্রসাব করেছিল তার চাইতে ইউরোপের ইতিহাসে অনেক বেশি গুরুত্ব নিয়ে এসেছিল। তার কারণ এই যুদ্ধে হিটলার তার বিমান বাহিনীর কার্যকারিতা, তার অন্যান্য অস্ত্র পরীক্ষার সুযোগ পেয়ে গেছিল। তাই এই গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়, কারণ এই যুদ্ধ সর্বসমক্ষে প্রমাণ করেছিল জাতিসংঘ অসার, সর্বসমক্ষে প্রমাণ করেছিল জাতিসংঘ দুর্বল প্রতিষ্ঠান। কারণ জাতিসংঘের যে নীতি গ্রহণ করা, জাতিসংঘের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা কখনোই জাতিসংঘের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ জাতিসংঘ একটা দুর্বল প্রতিষ্ঠান যা ইউরোপীয় রাষ্ট্রগুলির বিরুদ্ধে, ইউরোপের শক্তিশালী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা কোনো কার্যকরী নীতি গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। এই হচ্ছে স্পেনের গৃহযুদ্ধের ইতিহাস। তাহলে আমরা এই অধ্যায়ে 3টে পার্ট বা 3টে ইউনিট, যে 3টে ইউনিটের কথা বলেছিলাম সেই 3টে ইউনিট আমরা আলোচনা করলাম। শুধু 3টে ইউনিট নয়, এই ইউনিটের অধীন যে সাব ইউনিটগুলো ছিল সেগুলোও আমরা আলোচনা করলাম। পাশাপাশি অন্যান্য দিকগুলো আলোচনা করেছি। খুব ছোট করে হলেও চেষ্টা করেছি যাতে করে এই অধ্যায় সম্পর্কে তোমাদের সম্পূর্ণ একটা ছোট ধারণা তৈরি হতে পারে। যাক, এই পর্যন্ত আলোচনা, পঞ্চম অধ্যায়ের আলোচনা শেষ করলাম। তোমাদের সবাইকে আরেকবার ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানাই।